হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টর এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার। আজকে তোমাদের রেল সায়েন্সের এমসিকিউর পার্ট 19 করাচ্ছি। আশা করি তোমরা 1 থেকে 18 নম্বর পার্ট পর্যন্ত প্রত্যেকে ভালো করে দেখেছো, প্রত্যেকটা প্রশ্নের রিভিশন শুনেছো। আজকে 25 আগস্ট ফার্স্ট শিফটের প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং এই যে প্রশ্ন উত্তরের আলোচনার ক্লাসটা চলছে সম্পূর্ণ বাংলা এক্সপ্লেনেশন দিয়ে, এই ক্লাসটা তোমরা করলে কিন্তু টেকনিশিয়ান, এনটিপিসি, এএলপি, গ্রুপ ডি, জেই, আরপিএফ প্রত্যেকটা পরীক্ষার জন্য তোমরা এখান থেকে কিন্তু প্রশ্ন কমন পাবে। যখন এএলপির পরীক্ষা হবে তখন আমি দেখাবো কিভাবে প্রশ্ন পাবে কমন। তো যারা আমার ক্লাসে নতুন, প্রত্যেকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ক্লাস ভালো লাগলে লাইক করবে, অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে যাতে নতুন ক্লাস এলে অবশ্যই তুমি জানতে পারো। তো আমাদের আর কিছুদিন পরেই কিন্তু জুলাই থেকে সেপ্টেম্বর, জুলাই মাস অলরেডি চলে এসছে। মেবি আগস্টে তোমাদের এনটিপিসির ভ্যাকেন্সি রিলিজ হবে। এনটিপিসির ভ্যাকেন্সি রিলিজ হবে এবং এনটিপিসির ব্যাচ কিন্তু আমাদের চলছে। আমাদের যে এনটিপিসির ব্যাচ চলছে সেখানে কিন্তু একটা রয়েছে কম্বাইন্ড ব্যাচ। এই কম্বাইন্ড ব্যাচের অ্যাডমিশন কিন্তু বন্ধ হয়ে গেছে। কম্বাইন্ড ব্যাচের অ্যাডমিশনের বন্ধ হয়ে গেছে, এটা হচ্ছে সমস্ত কিছু করানো হয়, জিকে, জিএস, ম্যাথ, রিজনিং। কিন্তু সায়েন্স ব্যাচটা খোলা রয়েছে। অর্থাৎ রেলের জন্য তোমরা জানো যে সায়েন্সটা কতটা গুরুত্বপূর্ণ একটা জায়গা, কতটা গুরুত্বপূর্ণ একটা সায়েন্স। অর্থাৎ সায়েন্স থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন আসে। গ্রুপ ডি তেও তুমি কোয়ালিফাই করতে গেলে সায়েন্সটাই তোমাকে গুরুত্ব দিয়ে পড়তে হবে। যারা টেকনিশিয়ানে মাথা ঘামাচ্ছ না, টেকনিশিয়ানে পড়বে। আর একটা কথা বলে রাখি, এলপির জন্য যারা পড়ছো, টেকনিশিয়ানের জন্য যারা পড়ছো, বা যারা ভাবছো যে 18 মাসে বছরের দরকার নেই, যারা ভাবছো যে না আমাকে এখনই প্রস্তুতি নিতে হবে, অনেকে ভাবে যে ভ্যাকেন্সি এই এখন আমি দেখছি যে যেহেতু এএলপি তে ভ্যাকেন্সি বাড়িয়ে দিচ্ছে, অনেকে স্যার ফোন করে বলছে স্যার এএলপি ব্যাচ করেন এই মুহূর্তে, মানে এএলপির কোনো নতুন ব্যাচ আছে নাকি? ভাই কদিন পর তোমার পরীক্ষা, আর 1 মাস পর আমি এখন এএলপি তোমাকে নতুন ব্যাচে জয়েন করাবো? আমি কখনো ওরকম করি না। আমার প্রত্যেকটা ব্যাচ প্রত্যেকটা সময় চলে না, আমি তোমাকে দেখবো যে তুমি কমপ্লিট করতে পারবে কিনা, দেন তোমাকে ব্যাচে জয়েন। তো যাই হোক, আজকে ক্লাসটা শুরু করতে হবে। কয়েকটা কথা বলে দিই, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি করানো হবে অনলাইন কোর্স, অ্যাপের মাধ্যমে। ওয়ান টাইম ফিজ রয়েছে 4 থেকে 5 মধ্যে, মাসের মধ্যে কোর্সটা শেষ করে দেওয়া হবে। আনলিমিটেড ভ্যালিডিটি থাকবে, রুটিন ওয়াইজ ক্লাস এন্ড প্র্যাকটিস থাকবে, আর বাদ বাকি এনসিইআরটি লাইন বাই লাইন তোমাকে পড়ানো হবে। এনসিইআরটি লাইন বাই লাইন টপিক ওয়াইজ পড়ানো হবে এবং তারপর তোমাদের সেখান থেকে যে প্রশ্নগুলো এসছে সেগুলো আলোচনা করা হবে, সমস্ত নিউমেরিক্যালস পড়ানো হবে। একটা কমপ্লিট প্যাকেজ তুমি পাবে উইথ, কি বলবো, যে উইথ একটা সম্পূর্ণ একদম প্যাকেজ তুমি পাচ্ছ এবং একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু। ঠিক আছে, জয়েন হলে অবশ্যই ফোন করে নেবে। প্রথম প্রশ্ন আজকে চলে এসেছি, কি বলছে দেখো। ড্যাশ একটি আইসোমেরিক জোড়া তৈরি করে। প্রথমে আমাদের মনে রাখতে হবে যে আইসোমেরিক মানে কি। না, যখনই তোমাকে আইসোমেরিক টার্মটা দেখবে তখনই বুঝে যাবে যে এদের যে ফর্মুলা বা এদের যে সংকেত, এই সংকেতটা কিন্তু একই হবে। অর্থাৎ যে দুটো অপশন হবে সেই দুটো অপশনের কিন্তু সংকেতটা তোমাকে একই থাকবে, বা যে গঠনটা আলাদা হবে কিন্তু সংকেতটা একই থাকবে। দেখো বিউটেন, বিউটেন মানে কি, সি 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 4টে কার্বন থাকবে, আর বিউট এন দিয়েছে। বিউটেন মানে আমরা ডাইরেক্ট বলতে পারি বিউটেন মানে কি অ্যালকেন। তোমাদের বারবার বলে আমি CnH2n+2, তাই তো, CnH2n+2। অর্থাৎ সি যদি আমার এখানে কত হয়, 4 হয়, তাহলে এইচ কত হবে? এইচ হচ্ছে দেখো 4 2 8 9 10 C4, H10 হয়ে যাবে বিউটেন। আমি যদি এখানে দেখি তাহলে H3, এখানে হয়ে যাবে H2, এখানে হয়ে যাবে H3, 3 3 6 7 8। ঠিক আছে, দু দু ও আচ্ছা, আর একটা সি হবে, আর একটা সি হবে, এখানে CH2, এখানে CH3, 4টে কার্বন, তো তাহলে 3 2 5 আর 3 2 5 5 5 10, তাহলে C4H10। এটা কার হয়ে গেল? বিউটেন। আচ্ছা, 2 মিথাইল প্রোপেন, প্রোপেন বলেছে, প্রোপেন, প্রোপেন মানে প্রোপেনের সঙ্গে দুটো মিথাইল যোগ থাকবে, তার মানে কি হবে স্যার? প্রোপেন মানে আমি 3টে কার্বন দেব, এখান থেকে মনে করো 1 2, তার মানে এখানে কি থাকবে? মিথাইল গ্রুপটা অ্যাড থাকবে। তাহলে এবার তুমি করে দাও, তাহলে প্রত্যেকটা কার্বনের 4টে হাত পূরণ করতে হয়, 4টে হাত পূরণ করতে হয়। তাহলে এখানে কটা দেবো? H3C, এখানে দেখো 3টে হয়েছে, তার মানে CH, আর এখানে কি দেবো? CH3। তাহলে এই যে সংকেতটা, কি কি সংকেত আসছে দেখি টোটাল। না দেখো 1 2 3 4 সি আসছে 4টা, 3 3 6 7 8 9 10, দেখো C4H10। তার মানে বিউটেনের সঙ্গে এটা কি মিলে গেছে? বিউটেনের সঙ্গে কি 2 মিথাইল প্রোপেন মিলেছে, হ্যাঁ কি না? একদম ডাইরেক্ট তোমাদের ড্র করে দেখিয়ে দিলাম, একদম দেখিয়ে দিলাম। তোমাদের আমি বলেছিলাম যে এই ধরনের সংকেত সংক্রান্ত আইসোমেরিক, অ্যালকেন, অ্যালকিন, প্রোপেন, প্রোপিন, IUPAC নোমেনক্লেচার সংক্রান্ত প্রশ্নগুলো কিন্তু যে কোনো না যে কোনো একটা শিফটে, মানে প্রত্যেকটা শিফটে কিন্তু এসেছে।
প্রত্যেকবার তোমাদের আমি বোঝাই, তাই এই জায়গাগুলো একটু বুঝতে হবে। তাহলে এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দেখো প্রোপেন বিউটেন কখনো কি এক হতে পারবে? প্রোপেনে তো 3টে কার্বন রয়েছে, বিউটেনে তো 4টে কার্বন রয়েছে, তাহলে এটা কখনো একই হতে পারবে না। প্রোপেন এবং 2 মিথাইল প্রোপেন, আচ্ছা প্রোপেন এবং 2 মিথাইল প্রোপেন, দেখো প্রোপেন মানে তো 3টে কার্বন, তা দেখো H3 H2 H3, তার মানে হয়ে যাচ্ছে তোমার কত C3, আর তুমি এই নিয়মটা ফেলাতে পারো C3 আর 3 দিয়ে 6 8, দেখো 3 3 6 8 C3H8। কিন্তু 2 মিথাইল প্রোপেন মানে কি? প্রোপেন আর এখানে CH3, তার মানে এখানে কি হবে H, আর এখানে মানে 2 মিথাইল প্রোপেন মানে তো এখানেই করলাম আমরা C4H10, তাহলে কি করে হচ্ছে? এখানে হচ্ছে তোমার C3H8, এখানে হচ্ছে C4H10, এটাও হবে না। 2 ইথাইল বিউটেন, বিউটেনের সঙ্গে 2 ইথাইল বিউটেন, বিউটেন তো আমরা পেলাম C4H10, আর 2 ইথাইল বিউটেন মানে কি? না সি 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 করবে, আর এখানে তুমি C2H5 করে দাও বিউটেন, তাহলে এখানে কত হচ্ছে H3, এখানে হয়ে যাচ্ছে তোমার H, আর এখানে হয়ে যাচ্ছে তোমার হচ্ছে H2, আর এখানে হয়ে যাচ্ছে তোমার H3। ঠিক আছে, তো যখন হয়ে যাবে তখন দেখবে এই যে 2 মিথাইল বিউটেন দিয়েছে, এই 2 মিথাইল বিউটেন হচ্ছে 3 একে 4 5 6 7 8 9 10, 10 5 15, আর এদিকে হচ্ছে তোমার 1 2 3 4 5, মানে 2 একে 3 4 5 6, অর্থাৎ C6H15 হয়ে যাবে তোমার হচ্ছে 2 মিথাইল বিউটেন। তাহলে এটা মিললো? হচ্ছে না, মিললো না। তাহলে আমি চলে যাব কোথায়? না আমি চলে যাব স্যার অপশন এ তে, বা অপশন নাম্বার 1টাই হয়ে যাবে আমার কিন্তু এখানে সঠিক উত্তর। ক্লিয়ার হয়েছে? আমি কি ক্লিয়ার করতে পারছি প্রত্যেকটা বিষয়? ঠিক আছে, চলো নেক্সট। নিচের কোনটি প্লাস্টার অফ প্যারিস, প্লাস্টার অফ প্যারিস, প্লাস্টার অফ প্যারিস, প্লাস্টার অফ প্যারিসের ব্যবহার? প্লাস্টার অফ প্যারিসের ব্যবহার কি হবে? কাঁচ সাবান কাগজ উৎপাদনে একদম না, কাঁচ সাবান কাগজ উৎপাদনে কখনোই আমরা প্লাস্টার অফ প্যারিস ব্যবহার করি না। প্লাস্টার অফ প্যারিস হাতের ব্যান্ডেজ, মূর্তি, এই ধরনের জিনিসগুলো। গৃহস্থ উদ্দেশ্যে পরিচ্ছন্নতার এজেন্ট হিসেবে না, এটা তো কাপড় কাচা সোডা বা সোডিয়াম কার্বনেট হয়ে যাবে এর উত্তর। কিন্তু খেলনা, সাজসজ্জার উপকরণ, পৃষ্ঠতল মসৃণ করার জন্য একদম ঠিক, অপশন শুধুমাত্র 3 হয়ে যাবে। বেকিং এর জন্য আমরা বেকিং পাউডার বা সোডিয়াম বাইকার্বনেট ইউজ করি, প্লাস্টার অফ প্যারিস কিন্তু ইউজ করি না। ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট CaSO4 হাফ H2O, এটা হচ্ছে প্লাস্টার অফ প্যারিসের সংকেত। চলো নেক্সট। নিম্নলিখিতগুলির মধ্যে সর্বোচ্চ ভ্যালেন্সি সহ উপাদান, সর্বোচ্চ ভ্যালেন্সি মানে কি? ভ্যালেন্সি মানে যোজ্যতা। এদের মধ্যে কার যোজ্যতা সব থেকে বেশি? যোজ্যতা আমরা কাকে বলবো? লাস্ট কক্ষে যে ইলেকট্রন থাকবে সে তার নিয়ারেস্ট নোবেল গ্যাসের মতো আচরণ করার জন্য যতগুলো ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করবে তাকে আমরা বলবো তার ভ্যালেন্সি। যেমন ধরো ক্যালসিয়াম, ক্যালসিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 20, তাহলে 20 কে তুমি ভাগ করো, কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ, এন কক্ষ, 2 8 8 2। আচ্ছা আমাকে একটা কথা বলো, এ যদি এর নিয়ারেস্ট অর্থাৎ অষ্টক পূর্তি করতে চায়, অষ্টক পূর্তি মানে 8 কে পূরণ করতে হবে, দেখো এর লাস্ট কক্ষ কোনটা? 2, তাহলে 2 কে যদি 8 পূরণ করতে হয় তাহলে এখানে 6 যোগ করতে হবে। তাহলে 6 যোগ করা সহজ নাকি 2 ছেড়ে দেওয়া সহজ? তোমরা নিশ্চয়ই জানো Ca2+ আয়ন গঠন হয়, কেন? না দুটো ইলেকট্রন সবসময় ত্যাগ করে, তাহলে দুটো ইলেকট্রন ত্যাগ করছে মানে ক্যালসিয়ামের যোজ্যতা কত হয়ে যাবে? ক্যালসিয়ামের যোজ্যতা হয়ে যাবে 2। ক্লিয়ার? অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 13, তাহলে তুমি ভাগ করো 2 8 3। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, 5টা ইলেকট্রন নেবে নাকি 3টে ইলেকট্রন ছাড়বে? তুমি বলেছো 3টে ইলেকট্রন ছাড়বে, অর্থাৎ অ্যালুমিনিয়ামের যোজ্যতা হচ্ছে। এই জন্য তোমরা জানো যে অ্যালুমিনিয়াম ইলেকট্রন ছেড়ে Al3+ আয়ন গঠন করে। নেক্সট লিথিয়াম, লিথিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 3, তাহলে লিথিয়ামের অ্যাটমিক নাম্বার 3 মানে কি 2 আর হচ্ছে 1, তার মানে একটা ইলেকট্রন ছেড়ে দেবে, তার মানে যোজ্যতা কত হবে? 1। নাইট্রোজেন, নাইট্রোজেন দেখো নাইট্রোজেনে আমরা বলতে পারি 7, অর্থাৎ দেখো 2 এবং 5, তাহলে এখানে বলো যে এই যে 2 এবং 5 এ 5টা ইলেকট্রন ছাড়বে নাকি 3টে ইলেকট্রন নেবে? অবশ্যই কি হয়ে যাবে? এই 3টে ইলেকট্রন নেবে, এবং 3টে ইলেকট্রন নেয়, তাই এর যোজ্যতা কত হয়ে যাবে? 3 হবে। কিন্তু দেখো প্রশ্নটা একটু গড়বড় রয়েছে, দেখো অ্যালুমিনিয়ামের যোজ্যতাও 3 হচ্ছে, আবার নাইট্রোজেনের যোজ্যতাও 3 হচ্ছে, তাহলে তোমরা বলেছো আমরা কাকে নেব? প্রশ্নটা ভুল রয়েছে। প্রশ্নটা মনে হয় এরকম হতো, প্রশ্নটা দেখে মনে হচ্ছে যে এই প্রশ্নটাকে এরকম করতে হতো যে এদের মধ্যে সর্বোচ্চ ভ্যালেন্সি ইলেকট্রন সহ উপাদানটা নির্ণয় করো। কেন? দেখো ভ্যালেন্স ইলেকট্রন মানে লাস্ট কক্ষে যে কটা ইলেকট্রন থাকবে তাকে আমরা বলি ভ্যালেন্স ইলেকট্রন, বাট ভ্যালেন্সি মানে কতটা নিতে পারবে বা কতটা ছেড়ে দিতে পারবে কতগুলো ইলেকট্রন, সেটাকে আমরা বলছি হচ্ছে ভ্যালেন্সি বা যোজ্যতা। কিন্তু ভ্যালেন্সি ইলেকট্রন মানে যোজ্যতা কক্ষ বা লাস্ট কক্ষে কটা ইলেকট্রন আছে। অর্থাৎ প্রশ্নটাকে যদি আমি এরকম ভাবে চেঞ্জ করে দিই, যদি এই প্রশ্নটাই রেলে এসে থাকে ডাইরেক্টলি,
তাহলে কিন্তু অ্যালুমিনিয়াম এবং নাইট্রোজেন দুটোই উত্তর হবে, অর্থাৎ যে কোনো একটাকে আমরা নিতে পারবো না, দুটোই উত্তর হবে। কিন্তু যদি দেখো, কিন্তু যদি ভ্যালেন্স ইলেকট্রন বলে তাহলে সঠিক উত্তর কি হবে দেখো, তাহলে সঠিক উত্তর হবে ক্যালসিয়ামের 20, তার মানে ভ্যালেন্স ইলেকট্রন কটা হবে 2 8 8 2, ভ্যালেন্স ইলেকট্রন দুটো। অ্যালুমিনিয়াম হচ্ছে 13, তার মানে কত হবে 2 8 3, ভ্যালেন্স ইলেকট্রন কত 3। লিথিয়ামের কত হবে দেখো 3, তার মানে কত হবে 2 এবং 1, ঠিক আছে। নাইট্রোজেনের কত হচ্ছে 7, তার মানে দেখো 2 এবং 5, অর্থাৎ এর ভ্যালেন্স ইলেকট্রন সব থেকে বেশি, তাহলে সেখানে কিন্তু নাইট্রোজেন। কিন্তু শুধু ভ্যালেন্সি বললে কিন্তু তোমাকে অ্যালুমিনিয়াম এবং নাইট্রোজেন দুটোই করতে হবে। ক্লিয়ার হয়েছে? পরীক্ষায় এরকম গড়বড় প্রশ্ন আসতে পারে, তো অসুবিধার কিছু নেই, এগুলো কিন্তু রেল ক্যান্সেল করে দেয়। যদি এরকম প্রশ্ন এসে থাকে গড়বড় প্রশ্ন, রেল ক্যান্সেল করে দেয় বা রেল সবাইকে ওর জন্য মার্ক দিয়ে, চাপ নেওয়ার কিছু নেই। চলো পরের প্রশ্ন। নিচের কোন সূত্রটি তড়িৎ প্রবাহের কারণে পরিবাহিত উৎপন্ন তাপকে উপস্থাপন করে না? অর্থাৎ এরকম প্রশ্ন কিন্তু তোমাকে ডিরাইভড ফর্মে দিয়ে দেবে, বিভিন্ন আকারে ডিরাইভড ফর্মে দিয়ে বলবে যে কোনটা এদের মধ্যে সমীকরণটা ঠিক নয়। তোমাদের দেখে মনে হচ্ছে যে একটা বাদে বাকিগুলো কোনোটাই ঠিক নয়, কিন্তু দেখো কিভাবে হবে। আচ্ছা, পরিবাহী তাপের সংক্রান্ত জুলের সূত্র আমরা কি পড়েছি? H ইকুয়াল টু I স্কোয়ার R ইন্টু টি। H ইকুয়াল টু I স্কোয়ার আর টি মানে কি? মানে একটা তড়িৎ প্রবাহের মধ্য দিয়ে, একটা পরিবাহের মধ্য দিয়ে যদি বেশি পরিমাণ কারেন্ট যায়, তাহলে ওখানে কি উৎপন্ন হবে না, এইচ এর সঙ্গে আইটা হচ্ছে I স্কোয়ারের সঙ্গে সমানুপাতিক হবে, অর্থাৎ না যত কারেন্ট বেশি যাবে সেখানে উৎপন্ন তাপের পরিমাণ তত বেশি হবে, ঠিক আছে, বোঝা গেছে। টি ফর কি? টি ফর টাইম, তার মানে যতক্ষণ ধরে হবে, যত বেশি সময় ধরে হবে তত তাপটা বেশি উৎপন্ন হবে। আর মানে কি? রেজিস্ট্যান্স, তার মানে রেজিস্ট্যান্সও যত বেশি হবে তত কি হবে না, তত কিন্তু ওর মধ্যে টেম্পারেচারটাও বেশি হবে পরিবাহীর মধ্যে। তাহলে এটা আমরা কিসে পেয়েছি না, জুলের তাপের সূত্র থেকে পেয়েছি, অর্থাৎ তাপের মানে তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত যে সূত্র জুলের, সেখান থেকে আমরা পেয়েছি H ইকুয়াল টু I স্কয়ার আর টি। অর্থাৎ যদি একটা পরিবাহের মধ্যে দিয়ে I পরিমাণ কারেন্ট যায়, তার রেজিস্ট্যান্স যদি R হয়, টি সময় ধরে যদি কারেন্টটা প্রবাহিত হয়, তাহলে সেক্ষেত্রে তার মধ্যে যে উৎপন্ন তাপ সেটা হচ্ছে H। ভালো করে খেয়াল করো, তাহলে H ইকুয়াল টু যদি I স্কয়ার আর টি লিখতে পারি, তাহলে ভাই সাহেব এই সমীকরণটা আমার সঠিক আছে, কিন্তু এখানে বলেছে উপস্থাপন করে না, মানে ভুলটা করতে হবে। আচ্ছা, মানে এই সমীকরণটা দেখে মনে হচ্ছে ভুল আছে, কিন্তু ভালো করে দেখো আমরা ওহমের সূত্র থেকে কি পড়েছি, ভি ইকুয়াল টু আই আর। তাহলে এখানে দেখো ভি স্কয়ার বাই আর মানে আইটাকে এলিমিনেট করেছে, তার মানে এইচ ইকুয়াল টু আই স্কয়ার আর টি, এটা তো বেসিক সূত্র। এই বেসিক সূত্রে আমরা ডিরাইভড ফর্ম বসাবো, তাহলে আই এর মান আমি কত বসাতে পারি, ভি বাই আর। তাহলে এখানটা আই এর মান যদি ভি বাই আর বসাই, তাহলে কি হবে, ভি স্কয়ার বাই আর স্কয়ার ডিভাইড ইনটু আর ইনটু টি। দেখো আর আর কাটলে কি হয়ে যাবে, ভি স্কয়ার বাই আর ইনটু টি, তার মানে এই সমীকরণটা বিলকুল ঠিক আছে, ঠিক আছে। এবার দেখো এই সমীকরণটা দেখো, H ইকুয়াল টু আই আর স্কয়ার, ভাই আই স্কয়ার আর যদি হয়, আই আর স্কয়ার কখনো কি হতে পারে, ডাইরেক্ট কন্ট্রাডিক্ট করছে, এইটা হবে না, অর্থাৎ এইটা হয়ে যাবে তোমার সঠিক। আচ্ছা, এই সমীকরণটা দেখে নাও, H ইকুয়াল টু ভি ইনটু আই ইনটু টি, তার মানে আর কে রিপ্লেস করেছে। আর কে রিপ্লেস করে, তুমি আর কে রিপ্লেস করতে গেলে কি করতে হবে, ভি ইকুয়াল টু আই আর, অর্থাৎ আর ইকুয়াল টু কি হবে, ভি বাই আই। তাহলে তুমি H ইকুয়াল টু আই স্কয়ার আর টি, এই আই স্কয়ার আর এর জায়গায় আমি কি বসাবো, আর এর জায়গায় আমি ভি ইনটু আই বসিয়ে দেবো, মানে ভি ডিভাইডেড বাই আই ইনটু টি বসাবো। তাহলে আই আই কেটে দাও, তাহলে কি হয়ে যাবে, H ইকুয়াল টু ভি ইনটু আই ইনটু টি হয়ে যাবে। তার মানে এই সমীকরণটাও বিলকুল ঠিক আছে। তাহলে আমার উত্তর কত হবে, উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, অর্থাৎ এই H ইকুয়াল টু আই আর স্কয়ার টি, এই সমীকরণটা কিন্তু ক্লিয়ার হয়েছে প্রত্যেকের কাছে। এইভাবে তোমাদের কিন্তু ডিরাইভড ফর্মে কিন্তু সমীকরণের একটা প্রশ্ন আসছে, আমরা বিগত যে শিফট গুলো অ্যানালিসিস করেছি সেখানেও কিন্তু দেখেছি, ঠিক আছে। নেক্সট, ড্যাশ এনজাইম গুলিকে আরো কার্যকর ভাবে কাজ করায় এবং বড় চর্বিযুক্ত গ্লোবিউলকে আকারকে হ্রাস করে, অর্থাৎ ড্যাশ যে জিনিসটা এনজাইম গুলোর কার্যকারিতা বৃদ্ধি করবে এবং চর্বি মানে কি ফ্যাট গ্লোবিউলস, এই ফ্যাট গ্লোবিউলস কে উপর কাজ করুন, তাকে ভাঙবে। তাহলে ফ্যাট গ্লোবিউলস এর উপর ভাঙার কাজ করে কি, অন্ত্রের রস, অন্ত্র মানে প্যানক্রিয়াটিক জুস। উত্তর হচ্ছে না, প্যানক্রিয়াটিক জুস কিন্তু ফ্যাটকে ভাঙে না, ফ্যাটকে ফ্যাটি অ্যাসিডে রূপান্তরিত করে। কিন্তু বড় ফ্যাটকে প্রাথমিকভাবে যে ভাঙবে সেটা হচ্ছে পিত্ত লবণ, বা যেটাকে বলা হয় বাইল জুস। এই বাইল জুসটা কোথা থেকে খরিত হয় বা কোথায় উৎপন্ন হয় না, আমাদের লিভারে উৎপন্ন হয়। লিভারে উৎপন্ন হয় কোথায় আসে না, আমাদের ক্ষুদ্রান্ত্রের মধ্যে আসে, ঠিক আছে, ক্ষুদ্রান্ত্রের মধ্যে আসে। আচ্ছা, আন্তরিক মানে কিন্তু অন্ত্রের রস মানে কিন্তু যেটা আমাদের স্মল ইন্টেস্টাইন, প্যানক্রিয়াটিক না, প্যানক্রিয়াস মানে অগ্নাশয়, ঠিক আছে, অন্ত্রের রস মানে হচ্ছে স্মল ইন্টেস্টাইন। তাহলে এখানে উত্তর হয়ে যাবে পিত্ত লবণ। হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করে, হাইড্রোক্লোরিক অ্যাসিডে তোমাদের স্টমাকের মধ্যে থাকে। তাহলে আমাদের যে পিত্ত লবণটা বা বাইলটা কোথায় উৎপন্ন হয়, লিভারে উৎপন্ন হয়। লিভারে উৎপন্ন হয়ে কোথায় আসে, ক্ষুদ্রান্ত্রের মধ্যে আসে, এবং ওটা ফ্যাট গ্লোবিউলস এর উপর কাজ করে, এবং শুধু তাই নয়
লিভারের মধ্যে মানে ক্ষুদ্রান্তের মধ্যে যে অন্যান্য এনজাইম গুলো আছে, তুমি জানো যে ক্ষুদ্রান্তের লাস্ট ডাইজেশন কমপ্লিট হচ্ছে, তাহলে ক্ষুদ্রান্তের মধ্যে যে অন্যান্য যে জুস গুলো আসছে, এনজাইম গুলো যে আসছে, সেগুলোর কার্যকারিতাও কিন্তু এই বাইলটা বৃদ্ধি করে। নিচের সাথে মেলাও। তোমাদের আমি একদিন ফাংশনাল গ্রুপ দেখিয়েছিলাম, এর হয়তো 3টে শিফট আগে। প্রত্যেকটা শিফট যারা করছো, যারা ভাবছো শিফট করবো না, আমি প্রত্যেককে বলে রাখছি, আমার পেইড ব্যাচের স্টুডেন্টদেরও বলি যে ফ্রিতে ইউটিউবে যে শিফট হচ্ছে সেগুলো করো, প্লাস পেইড ব্যাচে তো অনেক কিছু পাচ্ছ তুমি, এখানে তো তুমি সবকিছু পেয়ে যাচ্ছ একদম হাতের কাছে রেডিমেড, তো তাও তুমি ওগুলো করবে, তোমার মধ্যে কিভাবে অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ তৈরি হবে। কারণ এখানে আমি শুধু তোমাদের উত্তর বলি না, অ্যানালিসিস তো করি, তাও একটা স্টুডেন্ট হিসাবে তোমার কি অ্যাপ্রোচ হতে পারে, প্রথমে দেখা মাত্র কোথায় কোথায় প্রশ্নটাকে অ্যাটেম্প্ট করব সেগুলো তোমাকে বুঝতে হবে। কারণ ওয়ান লাইনার কোশ্চেন ফরম্যাট, যে প্রশ্ন দেখলাম উত্তর এই হবে, সেই ফরম্যাটের দিন গেছে। রেলওয়ে কিন্তু তার অকাত দেখিয়ে দিয়েছে 2022-এ, যে এই হচ্ছে আমার অকাত ভাই। আর তোমরা যে যারা হচ্ছে সায়েন্সটাকে গুরুত্ব দেয়নি, শুধুমাত্র একটা ছোট বই নিয়ে পড়ে গেছে, তারাও নিজের অকাত বুঝতে পেরে গেছে, 0.1 0.2 জন্য আজকে চাকরিটা তোমরা পাওনি। তাই যারা এই ভুলটাকে রিপিট করতে না চাও, তারা কিন্তু এই জায়গাটা খেয়াল করবে। CH3C ডবল ওই সি ডবল ওই যেখানে থাকবে, সেখানে মনে রাখবে তার শেষে ওইক অ্যাসিড যুক্ত থাকবে, অর্থাৎ সি ডবল এইচ থাকলে ওইক অ্যাসিড। তাহলে দেখো এখানে অ্যাসেটিক অ্যাসিড, ওইক অ্যাসিড, দেখো এটা ওইক ভার্ব আছে না, অ্যাসেটিক অ্যাসিড, অর্থাৎ সি ডবল এইচ এর সঙ্গে সি, অর্থাৎ একের সঙ্গে সি, একের সঙ্গে দুটো অপশন সি আছে, অর্থাৎ এই দুটো অপশনকে আমরা এলিমিনেট করব। CH দরকার, OH দেখো OH যুক্ত থাকবে মানে অল, যেখানেই OH যুক্ত থাকবে, এটা যুক্ত থাকলেই তার নিচে কিন্তু মানে সেইটার শেষে কিন্তু অল কথা যুক্ত থাকবে। তাহলে এখানে অলটা কোথায় যুক্ত আছে দেখো, ইথানল। এটা CH3CH2 মানে কি C2H5OH, এটা মানে হচ্ছে ইথানল। CH3CH2 মানে মিথাইল গ্রুপ, আর CH3CH2 মানে ইথাইল গ্রুপ, তাহলে এটা কি হচ্ছে ইথানল হবে। ওই যুক্ত রয়েছে, তার মানে 3 এর সঙ্গে বি হবে, 3 এর সঙ্গে বি, অর্থাৎ অপশন নাম্বার সি হয়ে যাবে তোমার এখানে রাইট অ্যান্সার। বাকি CH4 তো মিথেন তোমরা জানো, আর ক্লোরোফর্ম তো CH3, বাকি হচ্ছে ক্লোরোফর্ম, কারণ দেখো এখানে ক্লোরো গ্রুপটা রয়েছে, তাহলে ক্লোরো গ্রুপ রয়েছে মানে ক্লোরোফর্ম। তো দেখো সব সময় এটা তো ইজি প্রশ্ন, সব সময় তোমাদের যে জানতে হবে, এটা আমি কেন এই অ্যাপ্রোচে বললাম বলো তো, কারণ এগুলো তো তোমরা জানো, বাট যখন জানবে না, একটা বড় সমীকরণ দিয়ে শেষে ওই চলে আসবে, তখন কিন্তু তোমাদের প্রবলেম হবে। তাই জন্য এই অ্যাপ্রোচ গুলো তোমাদের বলবো। নেক্সট, আমাদের প্লাস্টিক ব্যবহার থেকে বিরত থাকতে হবে, কারণ কি প্লাস্টিক এনজাইম প্লাস্টিক ভেঙে ফেলতে অক্ষম, একদম একদম ঠিক কথা। প্লাস্টিক পানিতে দ্রবণীয়, একদম না। প্লাস্টিক দীর্ঘস্থায়ী হয় না, একদম না। দীর্ঘস্থায়ী হয়। প্লাস্টিক সহজে পোকামাকড় দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়, একদম না। প্লাস্টিক সহজে ক্ষয়প্রাপ্ত হয় না, অর্থাৎ প্লাস্টিককে ভেঙে ফেলতে পারে না। কারণ প্লাস্টিক একটা কি, অ্যাকচুয়ালি এটা একটা পলিমার এবং এটা হচ্ছে সিনথেটিক পলিমার, মানে যেটা আমাদের হচ্ছে পরীক্ষাগারে প্রস্তুত করা হয়েছে, ঠিক আছে, পরীক্ষাগারে প্রস্তুত করা হয়েছে একটা সিনথেটিক পলিমার। আর যেহেতু এটা একটা সিনথেটিক পলিমার, তাই এটাই কিন্তু আমরা মানে যে কোনো এনজাইম ভেঙে ফেলতে পারে না। এটা যদি অর্গানিক পলিমার হতো, যদি হতো, তাহলে কিন্তু এটাকে ভেঙে ফেলতে পারতো। যেমন স্টার্চও কিন্তু একটা পলিমার, বাট দিস ইজ অর্গানিক পলিমার। নিচের কোনটি উদ্ভিদের বংশ বিস্তারের সম্পর্কে সত্য নয়? বীজ থেকে উৎপাদিত গাছের চেয়ে গাছ ও ফুল ও ফল আগে ধরে। বীজ থেকে উৎপাদিত গাছের চেয়ে গাছে ফুল ও ফল আগে ধরে। এই প্রশ্নটার মানে, এই অপশনটার মানে বোঝা যাচ্ছে না, বেচারা ভুলভাল টুকেছে। দেখো নেক্সট অপশনটা দেখো, বীজ উৎপাদনের ক্ষমতা হারিয়ে ফেলেছে এমন উদ্ভিদ জন্মানো যেতে পারে। একদম ঠিক। কি করে জন্মাবে? যেমন আমাদের হচ্ছে যে যেগুলো বীজবিহীন মানে বীজ উৎপন্ন হয় না, যে যে গাছগুলো, তারা কি বংশ বিস্তার করে না? যেমন মস, ফার্ন, এদের কি হয়? এদের রেণু উৎপন্ন হয়, সেই রেণুটা থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি হয়। তাহলে যাদের বীজ উৎপন্ন হয় না, তাদের কিন্তু রেণু উৎপাদনের মাধ্যমে তারা প্রজনন করতে পারে। তাহলে এই অপশনটা ঠিক রয়েছে। আমাকে খুঁজতে হবে যে কোনটা সত্য নয়। উৎপাদিত উদ্ভিদগুলি বংশগতভাবে মূল উদ্ভিদ থেকে আলাদা। দিস ইজ ইউর কারেক্ট অ্যান্সার। কেন না, কারণ উৎপাদিত উদ্ভিদগুলি বংশগতভাবে মূল উদ্ভিদ থেকে আলাদা কি করে হবে? তুমি মটর গাছ লাগিয়েছো, সেখান থেকে বীজ হলো, তুমি বীজ থেকে অঙ্কুরোদ্গম করলে কি সেখান থেকে ছোলা গাছ জন্মাবে? কখনো হতে পারে না। তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর, বাট এই উত্তরটা বোঝা যাচ্ছে না, কিন্তু এখান থেকে দেখে আমরা কিন্তু সঠিক উত্তরটা চুজ করতে পারবো। তাহলে দেখো, আজকে আমার টাইপিস্ট হয়তো এটা ভুলভাল টুকেছে, বাট তোমাদের পরীক্ষার যে টাইপিস্ট থাকবে তারা যদি ভুলভাল টোকে, মনে রাখবে যদি ভুলভাল টোকে তাহলে তো কোশ্চেন ক্যান্সেল হবে। তবুও যখন কোনো অপশন না বুঝতে পারবে, বাকি অপশন গুলো পড়ে দেখবে, পড়ে দেখে যখন দেখবে এইটা সঠিক, কারণ এখন যে প্রশ্নগুলো দেখছে সেখানে প্রত্যেকটা অপশন তোমাকে গো থ্রু করতে হবে। একটা অপশন থেকে ঠিক মনে হয়েছে মানে ওটাকে ঠিক করে দেবো, ব্যাপারটা তা না। পরের অপশন গুলো তোমাকে চেক করতে হবে এবং ভেরিফাই করতে হবে যে একটার সঙ্গে, বিশেষ করে এই ধরনের প্রশ্ন সত্য নয় বা স্টেটমেন্ট টাইপের যে প্রশ্ন,
এখানে একটার সঙ্গে আরেকটা তোমাকে ট্যালি করে দেখতে হবে যে এটা সঠিক কোন অ্যাঙ্গেলে সঠিক, বা এটা সঠিক না কোন অ্যাঙ্গেলে সঠিক না। গাছ পালা মূল কাণ্ড পা থেকে জন্মায়, একদম ঠিক। কারণ কিছু কিছু গাছ রয়েছে যেমন পাথরকুচি, এটা তো পালা থেকে জন্মায়। কিছু কিছু মূল থেকে জন্মায়, কিছু কিছু কাণ্ড থেকে জন্মায়, এটাও সঠিক। ভেজিটেটিভ প্রপাগেশন যেটা। নেক্সট দেখো, আবার একটা আয়নার অঙ্ক দিয়েছে। হ্যাঁ, আয়না। তোমাদের আয়না এবং লেন্সের কিন্তু প্রত্যেকটা অঙ্কের ক্লাস আমি নিয়ে নিয়েছি। আই রিপিট, আয়নার অঙ্ক এবং দর্পণের অঙ্ক প্রত্যেকটা শিফটে তোমাদের আসবে। আমার কথা মিলিয়ে নাও, খাতায় লিখে নাও। এএলপি তে কিন্তু প্রচুর প্রশ্ন আসবে এই আয়না থেকে। ঠিক আছে, কি বলেছে দেখো, একটি বস্তু 1 সেন্টিমিটার, পুরো ডিটেল ক্লাস করানো আছে, আই বাটনে দিয়ে দেবো, গিয়ে দেখে নাও। একটি বস্তু 1.0 সেন্টিমিটার উচ্চ, প্রধান অক্ষের 10.0 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল আয়নার সামনে 18 সেন্টিমিটার দূরত্বে স্থাপন করা হয়েছে। তাহলে ভাই এটা কি আয়না দিয়েছে? আয়না দিয়েছে, অবতল দর্পণ দিয়ে দিয়েছে। এটা হচ্ছে একটা অবতল দর্পণ। তাহলে অবতল দর্পণ আমি কি করেছি না 18 সেন্টিমিটার জায়গাতে করেছি, অর্থাৎ আমার যে ইউ ইউ কত হবে? ইউ হচ্ছে 18। তোমরা নিশ্চয়ই জানো, আমি বলেছিলাম, অনেকে মাইনাস প্লাস বুঝতে পারছো না। আমি বারবার বলছি, দর্পণ কেন লেন্স কেন যখনই বাম দিকে হবে এটা হচ্ছে মাইনাস, বাম দিকে যা কিছু হবে, ডান দিকে যা কিছু হবে সেটা হচ্ছে প্লাস। অবতল আর প্রত্যেকটা ক্ষেত্রে মনে রাখবে, আয়না হোক কি দর্পণ, ইউটা সবার ক্ষেত্রে কিন্তু মাইনাস। তাহলে ইউ ইকুয়াল টু আমরা কত লিখতে পারি? -18। ভি ইকুয়াল টু কত লিখতে পারি? ভিটা বের করতে হবে। এফ কত দেখো, প্রধান অক্ষে 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য, আর অবতল যে দর্পণ, সেই অবতল দর্পণের ফোকাসটা কি হয়? নেগেটিভ হয়, তাহলে -10। আমরা ফর্মুলা কি জানি? 1/v। আচ্ছা, এখানে কি দিয়েছে? একটি বস্তু এত সেন্টিমিটার উচ্চতা, অর্থাৎ হাইট অফ অবজেক্ট ইজ ইকুয়াল টু 1 সেন্টিমিটার। আমাকে কি বার করতে হবে? ম্যাগনিফিকেশন বের করতে হবে। ম্যাগনিফিকেশন থেকে হাইট অফ অবজেক্ট বের করবো। হাইট অফ অবজেক্ট কি করে পাবো? ভিটা বের করবো। তাহলে ভিটা বের করার পর আমরা কি জানি যে m ইকুয়াল টু হাইট অফ ইমেজ ডিভাইডেড বাই হাইট অফ অবজেক্ট ইজ ইকুয়াল টু মাইনাস অফ ভি বাই ইউ। এখান থেকে আমরা কিন্তু হাইট অফ ইমেজটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলেই এটা বোঝা যাবে যে কি হবে। আর যখন আমরা ম্যাগনিফিকেশনে যখন আমরা প্লাস হয় কি মাইনাস হয় তার উপর ভিত্তি করে বলতে পারবো সেটা খাড়া নাকি উল্টানো, সৎ নাকি অসৎ, এটা বলতে পারি। দেখো 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। তাহলে 1/v ইজ ইকুয়াল টু কি হবে? 1/f মাইনাস হচ্ছে 1/u। তাহলে আমরা কি বলতে পারি? 1/f মানে কত? 1/-10 আর প্লাস হচ্ছে 1/18। তাহলে কি হবে দেখো, তাহলে এখানে যদি আমরা এলসিএম নিই, 18 আর 10 এর 90, তাহলে 10 9 90 মাইনাস, আর 18 5 90 প্লাস 5। অর্থাৎ আমরা এখানটা বলতে পারি যে কত হবে? তাহলে ভি ইকুয়াল টু আমার বেরিয়ে যাবে, ভি ইকুয়াল টু বেরিয়ে যাবে 90 ডিভাইডেড বাই -90 ডিভাইডেড 4। ঠিক আছে, তাহলে ভি ইকুয়াল টু, সবসময় মনে রাখবে যে সাইন কনভেনশন ভুল হলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। অর্থাৎ 2 2 এর 4, 2 45 এর 90, ভি ইকুয়াল টু -45/2। তাহলে দেখো এবার এখানটা আমি করি তাহলে করি অঙ্কটা। দেখো, তাহলে আমার ভি বেরিয়ে গেছে। এবার আমি এই ফর্মুলাটা অঙ্কটা বসাবো, দেখি কি হয়। দেখো এই ফর্মুলাটা যদি অঙ্কটা বসাই তাহলে আমার কি আসবে? তাহলে আমার আসবে যে এম ইকুয়াল টু, দেখো হাইট অফ ইমেজ কত বের করতে হবে, হাইট অফ অবজেক্ট কত 1 সেন্টিমিটার, মাইনাস অফ দেখো ভি মানে কত? -45 ডিভাইডেড বাই 2 ইন্টু ভি বাই ইউ। 45/2 বাই ইউ মানে কত? ইউ মানে হচ্ছে 18, তাহলে ইন্টু -18। তাহলে মাইনাস মাইনাস কেটে গেলে একটা মাইনাস সাইন আসছে। তাহলে যখনই মাইনাস সাইন এখানে চলে আসছে তখনই আমি এর প্রকৃতিটা পেয়ে যাব। এর প্রকৃতি কি পেয়ে যাব? যখনই মাইনাস সাইন চলে আসবে তখন পেয়ে যাবে প্রকৃতিটা হচ্ছে সৎ প্রতিবিম্ব। আর সৎ প্রতিবিম্ব কখনো সোজা হতে পারে না, আমি বলেছিলাম। সৎ প্রতিবিম্ব কখনো সোজা হবে না, সৎ প্রতিবিম্ব সবসময় উল্টানো হবে। অর্থাৎ সোজা যেগুলো রয়েছে সেগুলোকে আমরা কেটে দেবো। অর্থাৎ অপশন 2 এবং অপশন 3 দেখা মাত্র এলিমিনেট হয়ে গেল, সৎ প্রতিবিম্ব। এবার দেখো এটাকে সরল করি, তাহলে দেখো 9 2 18, 9 5 45, অর্থাৎ -5/4। অর্থাৎ 1 গুণ করে দিলে -5/4, আর -5/9 2 18, 5/4 হলো, তাই তো? ওকে, তাহলে -5/4 মানে আমরা বুঝতেই পাচ্ছি যে 1 সেন্টিমিটারের থেকে বেশি হবে। কি বললাম? -5/4 মানে আমরা বুঝতে পারছি 4কে তুমি মানে 5কে তুমি 4 দিয়ে ভাগ করলে কি হবে? 1 সেন্টিমিটার বেশি হবে, 1 সেন্টিমিটার কম হবে না। অর্থাৎ তোমার এখানে কি হয়ে যাবে? 1 সেন্টিমিটারের বেশি হয়ে যাবে সঠিক উত্তর। অর্থাৎ অপশন এ উইল বি ইওর রাইট অ্যান্সার। তুমি ভাগ করে দেখানো, 4 একে 4 5, 1 10, 4 2 8, 9 10, 2 20, 1.25 হয়ে যাবে তোমার সঠিক। তো -1.25। আমি কি বলেছি? ম্যাগনিফিকেশন যখন গ্রেটার দেন 1 হয় তখন কি হয় না বেশি হয়, অর্থাৎ হাইট অফ ইমেজটা বেশি হয়।
তাহলে দেখো এখানে ম্যাগনিফিকেশন কত বেরিয়েছে -5/4, ওটা -5/4 মানে ওটাই হচ্ছে তোমার অ্যাকচুয়ালি হাইট, কারণ এখানে যেহেতু তোমার হাইট অফ অবজেক্টটা 1 দিয়ে রেখেছে, অর্থাৎ -1.23টা কি হলো না এর হচ্ছে কার হাইট না আমার হচ্ছে প্রতিবিম্বের হাইট। এবার তুমি বলছো স্যার হাইট কখনো কি মাইনাস হতে পারে? উত্তর হচ্ছে না, হাইট মাইনাস হতে পারে না, কিন্তু এখানে মাইনাস কেন, যেহেতু উল্টানো হয়, খাড়া হলে প্লাস হয়, উল্টানো হলে মাইনাস। কারণ উল্টানো হলে কি হয়, উল্টানো হলে সবসময় সৎ প্রতিবিম্ব হয়, আর সৎ প্রতিবিম্বের ক্ষেত্রে কি হয় মাইনাস হয়, আর অসৎ প্রতিবিম্ব যেহেতু খাড়া হয় অর্থাৎ প্রধান অক্ষের উপর এইভাবে খাড়া হয়, তাহলে ওর ক্ষেত্রে সবসময় কিন্তু পজিটিভ। এই জিনিসগুলো আমার একটা কথাই তোমরা বুঝতে পারবে না, এই জিনিসগুলো নিজের মধ্যে কালচার করতে হবে, নার্চার করতে হবে। যত তুমি নার্চার করবে নিজের মধ্যে তত এইগুলো কিন্তু জিনিসগুলো বাড়বে। একদিন একটা ক্লাস দেখে নিলাম, বাড়ি গিয়ে অঙ্ক করলাম না, দিস ইজ ভেরি ব্যাড, এরকম করে হয় না। নেক্সট দেখো, এই অঙ্কটা তোমাদের আমি কতবার করেছি, দেখে মনে হচ্ছে কঠিন বা দিস ইজ টু ইজি, কেন না এই যে মিউ রিলেটেড পুরো বিষয়টা, প্রতিসরাঙ্কের যত অঙ্ক হয় সব আমি আমার আলোর প্রতিসরণ এবং লেন্সের ফ্রিতে ইউটিউবে ভিডিও দিই। দেখো তাহলে দেখো তারপেন্টাইল এবং কাচের প্রতিসরাঙ্ক সূচক দিয়েছে 1.47, তাহলে তারপেন্টাইল থেকে কাচে আসছে। দেখো তারপেন্টাইলের মিউ কত দিয়েছে, মিউ অফ টি ধরলাম তারপেন্টাইল বা মিউ অফ অয়েল ধরলাম কত 1.47, আর মিউ অফ কি ধরলাম গ্লাস মানে কাঁচ ধরলাম 1.52। তাহলে এখান থেকে এখানে আলো আসছে, ভালো করে বুঝবে 1.47 মানে কি, আমি বলেছিলাম যে মিউর সঙ্গে যে আলোর যে গতিবেগ অর্থাৎ যার প্রতিসরাঙ্ক যে মাধ্যমের প্রতিসরাঙ্ক বেশি হবে সেই মাধ্যমে আলোর বেগ কম হবে। তাহলে দেখো এই মাধ্যমটার প্রতিসরাঙ্ক এই মাধ্যমের থেকে কি কম, তার মানে এটা হলো গেল লঘু মাধ্যম, এটা হয়ে গেল ঘন মাধ্যম। তাহলে লঘু থেকে ঘনর দিকে যখন আসবে তখন কি হবে না যে প্রতিসৃত যে রশ্মিটা সেটা অভিলম্বের দিকে সরে যাবে, তাহলে অভিলম্বের দিকে সরবে, অভিলম্ব থেকে দূরে যাবে না, অভিলম্বের দিকে সরবে। তাহলে থেকে দূরে গুলো আমি কেটে দিলাম, দেখা মাত্র থেকে দূরে গুলো দুটো অপশন আমার এলিমিনেট হয়ে গেল। এইবার কি করব দেখো কার সাপেক্ষে কার বলেছে, আলোর রশ্মি টারপেন্টাইল থেকে কাঁচে যায়, টারপেন্টাইলের তেলের ক্ষেত্রে কাঁচে, ওটা টারপেন্টাইলের তেলের সাপেক্ষে, টারপেন্টাইলের তেলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক। যখনই সাপেক্ষে বলবে, যার সাপেক্ষে বলবে তাকে তুমি লবে দেবে, তাকে তুমি হরে দেবে, যার সাপেক্ষে বলবে তাকে তুমি হরে দেবে। অর্থাৎ দেখো তোমাকে বলেছে কার সাপেক্ষে, টারপেন্টাইল তেলের সাপেক্ষে, টারপেন্টাইল কোথায় আছে এখানে রয়েছে, অর্থাৎ তুমি করবে কি মিউ ও উপরে থাকবে মিউ জি, তার মানে অর্থাৎ কাচের প্রতিসরণ অর্থাৎ প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, তার মানে প্রথম মাধ্যমের মানে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক ডিভাইডেড বাই প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক। আবার বলছি, প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, তার মানে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক ডিভাইডেড বাই প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক। দ্যাট মিনস আমি এখানে বলতে পারবো 1.52 ডিভাইডেড বাই 1.47, পয়েন্ট উঠে যাবে, অর্থাৎ 152 ডিভাইডেড বাই 147। তাহলে 152 কে তুমি 147 দিয়ে ভাগ করলে অবশ্যই সেটা 1 এর থেকে বেশি হবে, মানে 1 এর থেকে বেশি হবে। তাহলে এখানে 1 এর থেকে বেশি কোন অপশনটা রয়েছে, 1 এর থেকে বেশি একটাই অপশন রয়েছে, অপশন 1.0 অর্থাৎ অপশন নাম্বার 3 1.03, এবং অভিলম্বের দিকে স্বাভাবিকের মধ্যে ভাগ অর্থাৎ অভিলম্বের দিকে যাবে, ঠিক আছে, অভিলম্বের দিকে যাবে, রশ্মি স্বাভাবিকের দিকে বাঁকে না, স্বাভাবিকের থেকে দিকে মানে স্বাভাবিকের থেকে না, রশ্মি অভিলম্বের, হয়তো প্রশ্নটা অভিলম্বের দিকে বাঁকে, অভিলম্বের দিকে বাঁকে, এটা দিকে হতো বাঁকে, আর এখানে অপশনটা হয়ে যাবে দিকে। তাহলে 1.03 অভিলম্বের দিকে বাঁকে, কিন্তু যদি উল্টোটা হতো ঘন আর লঘু থাকতো তখনই কিন্তু কি হতো অভিলম্ব থেকে দূরে সরে যেত, অভিলম্ব থেকে দূরে সরে যেত। ঠিক আছে, এটা নিয়ে আমি বিস্তারিত বলছি না কারণ এটা আমি আমার ক্লাসে ভালো করে বুঝিয়েছি, আপাতত এইটা হচ্ছে বুঝে। চলো নেক্সট, একটি প্রোটনকে একটি চুম্বক ক্ষেত্রের মধ্যে অভিক্ষিপ্ত করা হচ্ছে। ভালো করে বোঝো প্রোটন মানে কি, প্রোটন মানে হচ্ছে কিন্তু ইলেকট্রিক, অর্থাৎ দেখো ইলেকট্রিক জেনারেট হচ্ছে এবং একদিকে ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, কিসের সূত্র লাগাবো, ফ্লেমিং এর সূত্র লাগাবো। ফ্লেমিং এর সূত্র যদি লাগাই তাহলে দেখো এই যে ভালো করে বুঝবে ইনডিউস কারেন্ট কোনটা, ইনডিউস কারেন্ট কোনটা ভালো করে বোঝে, এইটা হচ্ছে কারেন্ট, এইটা হচ্ছে কারেন্ট, এইটা কারেন্ট, আর এটা ম্যাগনেটিক ফিল্ড, তাহলে এই দিক বরাবর কি হবে, এই দিক বরাবর বল। তাহলে আমি দেখো এই যে আমার যে কাগজের ছবিটা রাখা আছে, ছবিটা কি বলেছে এইদিকে প্রোটন যাচ্ছে, তার মানে এইদিকে কারেন্ট যাচ্ছে, এইদিকে যদি কারেন্ট যায়, এইদিকে যদি আমার ইলেকট্রিক ফিল্ড থাকে, এই সরি ম্যাগনেটিক ফিল্ড থাকে, তাহলে এই দিক বরাবর ভেতরের দিক বরাবর কি হবে, ভেতরের দিক বরাবর বল কাজ করবে। অর্থাৎ এখানে দেখো যে কাগজের সমতলের দিকে, বাইরে হবে না, কাগজের সমতলের দিকে কিন্তু বলটা কাজ করবে। নিজে বাড়িতে হাত ঘুরিয়ে দেখবে বুঝতে পারবে, প্রোটনের দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে, এটা তড়িৎ প্রবাহের মধ্যমাটা, আর এই যে তর্জনীটা এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, আর এই যে বৃদ্ধাঙ্গুলিটা হচ্ছে বলের দিক বা বলের গতি। নেক্সট,
নিচের কোনটি উদ্ভিদ কোষে স্টার্চ, প্রোটিন বা তেলের দানা সঞ্চয় করে? অর্থাৎ এটা কোথায় হবে? লিউকোপ্লাস্ট। তোমরা নিশ্চয়ই জানো ক্লোরোপ্লাস্টে সালোক সংশ্লেষ হয়, ক্লোরোপ্লাস্ট হচ্ছে ফল এবং ফুলের বর্ণ হয়, এবং লিউকোপ্লাস্ট কি হয়? লিউকোপ্লাস্ট মানে লিউকোপ্লাস্ট কোথায় থাকে? উদ্ভিদের মূলে থাকে, আর মূলেই বা বিভিন্ন জায়গায় এসে কি করে? স্টার্চ বা প্রোটিন জমা করে, তাহলে লিউকোপ্লাস্ট হবে বর্ণহীন যেটা। একটি কারেন্ট বহনকারী সলিনয়েডের ভিতরে চৌম্বক ক্ষেত্রের শক্তি হলো, দেখো কারেন্ট বহনকারী যে সলিনয়েড রয়েছে, এরকম একটা মনে করো সলিনয়েড রয়েছে, এর ভেতরে যে চুম্বক ক্ষেত্র হবে সেটা কি বলতো? তোমরা নিশ্চয়ই জানো যে এর ভেতরে যে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো হয় সেগুলো সুষম হয়, অর্থাৎ ইউনিফর্ম ম্যাগনেটিক মানে ইউনিফর্ম ম্যাগনেটিক পাওয়ার থাকে এর মধ্যে, অর্থাৎ প্রত্যেকটা বিন্দুতে ম্যাগনেটিজমটা কিন্তু ইকুয়াল হবে, অর্থাৎ ইউনিফর্ম এবং কিন্তু নন জিরো বা অশূন্য হয়ে যাবে সঠিক উত্তর। দেখে নাও তোমরা এই যে সলিনয়েড, আচ্ছা সলিনয়েডের একটা জিনিস আমি আগের দিন প্রশ্ন একটা পড়তে ভুল করেছিলাম আগের ক্লাসে, সেটা হচ্ছে দেখো সলিনয়েডের ক্ষেত্রে আমরা যদি বা বার ম্যাগনেটের ক্ষেত্রে আমরা যদি ভেতরে বলি অর্থাৎ সলিনয়েডের মধ্যে বলি, তখন ম্যাগনেটিক ফিল্ড গুলো কিন্তু সাউথ থেকে নর্থে যায়, আর বাইরে বলে নর্থ থেকে সাউথে। অর্থাৎ দেখো এই যে ম্যাগনেটিক ফিল্ডটা রয়েছে এর ভেতরে, এখানে প্রত্যেকটা বিন্দুতে কিন্তু কি হবে না, সমান্তরাল সরলরেখার মতো যেহেতু হচ্ছে, তাই সলিনয়েডের প্রত্যেকটা বিন্দুতে কিন্তু চৌম্বক ক্ষেত্রটি সব বিন্দু চৌম্বক ক্ষেত্রটি একই হবে। এটা কোন বই? এটা হচ্ছে এনসিইআরটি। তাহলে এই জন্যই আমি কি করি, এনসিইআরটিটাই তোমাদের লাইন বাই লাইন পড়ে, কারণ এনসিইআরটি তে প্রত্যেকটা জিনিস, এটা কিন্তু কঠিন প্রশ্ন, প্রত্যেকটা জিনিস একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে লেখা থাকে। যারা ভাবছো স্যারের পেইড ব্যাচ জয়েন করবে, এই নাম্বারে ফোন করে জয়েন করতে পারো, আদারওয়াইজ ঠিক আছে। চলো নেক্সট, প্রতিটি 9 ওহম 3টি রোধ সমান্তরালভাবে যুক্ত। তাহলে সমান্তরালভাবে যুক্ত হলে আমরা কি জানি? আমরা জানি যে 1/r প্যারালাল ইজ ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। এগুলো আমাদের জন্য ইজি অঙ্ক, কারণ আমরা সবাই মিলে প্রচুর কঠিন কঠিন প্রশ্ন করি যেগুলো রেলওয়েতে এসছে। তাহলে 1/9 প্লাস 1/9 প্লাস 1/9 ইজ ইকুয়াল টু 1/rp। তাহলে দেখো 9 যদি আমরা করি এখানে 3 হয়ে যাবে, তাহলে rp ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? 9/3, অর্থাৎ 3 ওহম হয়ে যাবে তোমার সঠিক উত্তর। চলো নেক্সট অঙ্ক, নিচের কোনটি ইলেকট্রোলাইটিক বিয়োজন? অর্থাৎ ইলেকট্রোলাইটিক বিয়োজন মানে কি? বিয়োজন প্রক্রিয়ার যারা বিয়োজন করার যে উদ্দীপক, সেই উদ্দীপক গুলো বিভিন্ন হতে পারে। যেমন আমরা দেখি যে এজিসিএল বা এজিবিআর, এই যে এটা ভেঙেছে, এটা তোমাদের এনসিইআরটি তে পড়িয়েছিলাম, কেমিক্যাল রিঅ্যাকশনের ক্লাস রয়েছে সেখানে যখন পড়িয়েছিলাম, বলেছিলাম এগুলোকে ভাঙতে কে সাহায্য করে? সূর্যালোক, সানলাইট। তাহলে কিছু কিছু যে এইগুলো উদ্দীপক বলে, সানলাইট থাকে, তারপরে তাপ থাকে, মানে সানলাইট নয় এমনি যে তাপ থাকে, টেম্পারেচার থাকে, চাপ থাকে ইত্যাদি প্রভৃতি প্রয়োগ করার ফলে বিয়োজন হয়। সেরকম ইলেকট্রোলাইটিক মানে তড়িৎ প্রবাহ করা হবে। তাহলে তড়িৎ প্রবাহ কাকে করা হবে? H2O কে। আর H2 কে তড়িৎ প্রবাহ করলে কি হয়? ওটা H2 প্লাস O2 হাইড্রোজেন এবং অক্সিজেনে ভেঙে যায়। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি বয়স সন্ধির সূচনাতে চিহ্নিত করে এমন পরিবর্তন নয়? বয়স পরিবর্তন দেখো, পিউবার্টি যখন হয়, বয়স সন্ধি যখন হয়, তখন বয়সটা অনেক মোটা হয়ে যায়। মেয়েদের 9 থেকে 10 বছর বয়সে হয়, ছেলেদের 13 থেকে 14 বছর বয়সের মধ্যে হয়। মানে আর একটু আগে দিই, 12 থেকে 14 বছর বয়সের মধ্যে বয়স পরিবর্তন হয়, উচ্চতা বৃদ্ধি হয়, একদম ঠিক। তুমি দেখবে একটা ছেলে বেটে আছে, ঠিক ওই 12 থেকে 13 মধ্যে হুট করে লম্বা হয়ে যায়, আর ওইটাই ওই সময় যে লম্বা হতে পারবে সে কিন্তু লম্বা হয়ে যাবে। নখের বৃদ্ধি, না নখের বৃদ্ধি তো সব সময় হয় ভাই, নখের বৃদ্ধির সময় কোনো সম্পর্ক না, নখের বৃদ্ধি হয়ে যাবে তোমাদের সঠিক। শরীরের আকার পরিবর্তন খানিকটা হয়, দেখবে ব্রণ উঠছে, শরীরের উচ্চতা বৃদ্ধি মানেও তো শরীরের আকারই পরিবর্তন, এটা হবে। আচ্ছা নেক্সট, একটি অবতল আয়না একটি বস্তুর একটি সদ, উল্টান এবং খর্বাকার চিত্র গঠিত করে বস্তুর কোথায় স্থাপন করা যায়? দেখো সদ, উল্টানো এবং খর্বাকার, তাহলে এটা অবতল আয়না। অবতল আয়না সদ, খর্বাকার, মেরু ও ফোকাসের মধ্যে, দেখো ভালো করে বোঝো, এটা তো মেরু আর এটা তো ফোকাস, তাহলে ফোকাস আর মেরুর মধ্যে রাখলে কি হবে? ফোকাস আর মেরুর মধ্যে রাখলে যেটা হবে সেটা হচ্ছে এইখানটা গঠিত হবে, অর্থাৎ সরি এই জায়গাটা না, এই জায়গাটা গঠিত হবে, অর্থাৎ সেটা কিন্তু অসৎ প্রতিবিম্ব গঠিত হয়ে যাবে। তাহলে এই অপশনটা হবে না। বক্রতা কেন্দ্রের বাইরে, ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মধ্যে, দেখো এই যে ফোকাস, এই যে ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মধ্যে রাখলে কি হবে বলতো? বস্তুটা ছোট হয়ে যাবে। তাহলে আমাকে রাখতে হবে কোথায়? বক্রতা কেন্দ্রের বাইরে, বক্রতা কেন্দ্র থেকে সামান্য দূরে, অর্থাৎ বিয়ন্ড দা তোমার হচ্ছে সি, ঠিক আছে, সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্র যাই বলো। ডিটেলস রে ডায়াগ্রাম দেখানো রয়েছে, এই যে দেখো এইখানটা কোথায় গেল, হ্যাঁ এই যে বক্রতা কেন্দ্র থেকে সামান্য দূরে, দেখো বক্রতা কেন্দ্র থেকে সামান্য যখন দূরে রেখেছি তখন খর্বাকার আমরা কিন্তু চিত্র পেয়েছি। দেখো এই যে খর্বাকার বলেছে, তাহলে খর্বাকার মানে কি? দূরে করতে হবে। আচ্ছা এই জায়গাটা দেখো, ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মধ্যে যদি রাখি, দেখো ফোকাস এবং বক্রতা কেন্দ্র কোথায় গেল? ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মধ্যে রাখলে কি হবে? বড় হয়ে যাচ্ছে, কিন্তু আমার দরকার ছোট। তাহলে ছোট যদি বলি তাহলে আমার কোথায় রাখতে হবে? না সি থেকে সামান্য দূরে রাখতে হবে, ঠিক আছে। চলো নেক্সট,
নিচের কোনটি দুর্বল অ্যাসিড? দেখো অপশনের মধ্যে এলিমিনেট করতে হবে আমাকে। H2SO4 যেগুলোতে ঢুকে থাকবে সেগুলো কেটে দাও, HNO3 ঢুকে গেছে কেটে দাও, CH3H2 ঢুকে গেছে কেটে দাও, তাহলে এই অপশনটাই আমার ঠিক। CH3COO হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে। এখানে H2SO4 HNO3 এগুলো নেই, এগুলো হচ্ছে দুর্বল অ্যাসিড নয়, এগুলো হচ্ছে মানে অ্যাসিড কি বলবো যে বড় অ্যাসিড, ঠিক আছে। চল নেক্সট। উদ্ভিদের মধ্যে মেরিস্টেমেটিক টিস্যু, তোমরা নিশ্চয়ই জানো যে মেরিস্টেমেটিক টিস্যু মানে কি, যেগুলো বিভাজনে সক্ষম বা যার ভাজন হয়, ভাজক কলা, যেগুলো উদ্ভিদের গ্রোয়িং এরিয়ায় জন্মায়, সেইটা যখন স্থায়ী কলায় পরিণত হবে, স্থায়ী কলা মানে প্যারেনকাইমা, স্ক্লেরেনকাইমা, কোলেনকাইমা, সেটাতে যদি পরিণত হতে হয় তাহলে কোন প্রসেসের মধ্য দিয়ে যায়? ডিফারেন্সিয়েশন, এই প্রসেসের মধ্য দিয়ে, মনে রেখো। নেক্সট, একটি বস্তু 20 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের অবতল লেন্সের প্রধান অক্ষের উপর 10 সেন্টিমিটার দূরত্বে স্থাপন করা হলো, তাহলে কোন লেন্স? অবতল লেন্স। আচ্ছা, অবতল লেন্স, এই অবতল লেন্স তোমরা নিশ্চয়ই জানো। অবতল লেন্স 20 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য, তাহলে এফ কত না -20 সেন্টিমিটার, প্রধান অক্ষের উপর 10 সেন্টিমিটার দূরত্বে স্থাপন করা হলো, অর্থাৎ ইউ ইকুয়াল টু কত না -10 সেন্টিমিটার, লেন্স দ্বারা উৎপাদিত বিবর্ধন কত এবং চিত্র হয়। দেখো এই জায়গাটা ভালো করে খেয়াল করো, তোমায় কি বলেছে? বিবর্ধন বলেছে, তাহলে বিবর্ধন মানে কি হবে? এম, তাহলে এম ইকুয়াল টু আমরা কি জানি? এম ইকুয়াল টু আমরা জানি ভি বাই ইউ, তাহলে ভি বাই ইউ মানে কি হবে? ভি বাই ইউ, ভিটাকে আমাকে বের করতে হবে, কিন্তু ভাই সাহেব আমার এখানে ভি না বের করে উত্তর দিতে পারবো। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তোমাদের যখন আমি অবতল লেন্সের রে ডায়াগ্রাম, এটা যদি উত্তল লেন্স দিত তখন তোমায় করতে হতো, বাট অবতল লেন্সের ক্ষেত্রে করার দরকার নেই। কেন না? অবতল লেন্সের ক্ষেত্রে যেখানেই তুমি বস্তু রাখো না কেন, ওর প্রতিবিম্বটা অলওয়েজ কি হবে? অলওয়েজ কিন্তু সোজা হবে এবং অসৎ প্রতিবিম্ব গঠিত হবে। তাহলে উল্টানো তো কোনোভাবেই হবে না, সোজা হবে। আর সব সময় কি বললাম? বস্তুটা ছোট আকারের, মানে বস্তুর যে প্রতিবিম্বটা গঠিত হবে সেটা সবসময় বস্তুর থেকে ছোট আকারের প্রতিবিম্ব হয়। এই যে দেখো এখানে ডায়াগ্রাম দিয়েছি, যে কোনো অবস্থানেই তুমি রাখো না কেন, মেনলি দুটো অবস্থান, সবসময় কিন্তু বস্তুর আকার থেকে ছোট। আবার বস্তুর আকার থেকে ছোট মানে মানে এই যে তোমার এমটা বা বিবর্ধনটা সবসময় লেস দেন 1, অর্থাৎ একের থেকে কম এবং হচ্ছে খাড়া। কি বললাম? একের থেকে কম এবং খাড়া। আর যদি এমটা একের থেকে বেশি হয় তাহলে কি হবে? তাহলে কিন্তু মনে রাখবে যে প্রতিবিম্বের যে আকার বস্তু আকারের থেকে বেশি। কিন্তু আমরা এখানে কি এই অঙ্ক করতেই হবে না, এসব অঙ্ক করতে গেলে টাইম ওয়েস্ট, তোমাকে টাইম বাঁচাতে হবে, বুঝতে হবে, মনে রাখতে হবে এইগুলো, ঠিক আছে। আমাকে যদি এখানে ভি চাইতো যে তোমার হচ্ছে প্রতিবিম্বটা কোথায় গঠিত হবে, তখন আমাকে এটা ক্যালকুলেট করতে হবে, কিন্তু আমাকে ম্যাগনিফিকেশন চেয়েছে। আর এইসব ম্যাগনিফিকেশন আমাদের জানা রে ডায়াগ্রাম দিয়ে, তাহলে একের কম এবং হচ্ছে খাড়া একের বেশিও হবে। ক্লিয়ার? বোঝাতে পারলাম? না বুঝতে পারলে আলোর ক্লাস দেখতে হবে তোমাদের, প্রত্যেকটা জায়গায় আমি তোমাদের বলে দিচ্ছি। কোন কোষের অর্গানেল বিষাক্ত পদার্থ ওষুধকে ডিটক্সিফাই করে? কোষের কোন অর্গানেল? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিশ্চয়ই তোমরা জানো, নিউক্লিয়াসের চারপাশে নিউক্লিয়াসকে ঘিরে রাখে যে অংশটা, ওটাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলা হয়। নিচের কোন গ্রুপ শূন্য ভ্যালেন্সির প্রতিনিধিত্ব করে বা নোবেল গ্যাসটা কোন গ্রুপে থাকে? সেটা হচ্ছে 18 নম্বর গ্রুপে। এগুলো ইজি প্রশ্ন তোমাদের। নিচের কোনটি সংযোজন বিক্রিয়া? সংযোজন মানে কি? কম্বিনেশন রিঅ্যাকশন। কম্বিনেশন রিঅ্যাকশনে কি হয় না, এ প্লাস বি দুটো যদি বিক্রিয়া করে তাহলে এ বি গঠিত, তাহলে দুটো কি হবে? যুক্ত হবে। দেখো ZnCO3 প্লাস ZnCO, আচ্ছা ZnCO থেকে এরকম তীর চিহ্ন হতো এখানটা, ZnCO থেকে ভেঙে ZnOCO2, এটা তো বিয়োজন বিক্রিয়া। NaCl থেকে Na এবং Cl2, এটা তো বিয়োজন বিক্রিয়া। আর বিয়োজন বিক্রিয়াটা কম্বিনেশন বিক্রিয়ার উল্টো। কম্বিনেশন বিক্রিয়া কি হয়? দুটো কম্বাইন হয়ে কম্বাইন্ড ফর্মে গঠন করে। আর বিয়োজন বিক্রিয়া কি হয়? একটা কম্বাইন্ড প্রোডাক্ট বিয়োজিত হয়ে দুটো জিনিস গঠন করবে, ঠিক আছে। N2 + H2 2NH3, এটা কি হবে না? এটা হচ্ছে সংযোজন বিক্রিয়ার উদাহরণ, ঠিক আছে। চলো, এই ছিল তোমাদের আজকের ক্লাস। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো ক্লাসটা। যারা আমার রেলওয়ে কোর্সে ভর্তি হতে চাও তারা প্রত্যেকে নিচের দেওয়া নাম্বারে ফোন করে ভর্তি হয়ে যাও। আর নেক্সট কালকে কিন্তু তোমাদের লাইভ ক্লাস রয়েছে। কালকে তোমরা জানো যে স্যাটারডে ঠিক 9:30টার সময় লাইভ কিন্তু শিডিউল করা হয়ে গেছে, জাস্ট 9:30টার সময় লাইভ মক হবে। তোমরা প্রত্যেকে চলে এসো। লাইভ মক 25 থেকে 30 নাম্বারে কিন্তু আমি লাইভ মক নিই। ওখানে নিজেদের স্কোর এবং লিডার বোর্ড, যেটাকে আমি স্টার বোর্ড বলি, স্টার বোর্ডে সেই ওঠে যে ফুল মার্কস পায়, মানে সবার মধ্যে যে ফুল মার্কস পাবে একজনই ওঠাই আমি স্টার বোর্ড। সেই স্টার বোর্ডে থাকলে কিন্তু তোমার জন্য এক্সিস্টিং কিছু গিফটস থাকে। তো আমি ভাবছি এবার তোমাদেরও কিছু গিফটস আনবো এখানে, অর্থাৎ যারা স্টার বোর্ডে থাকবে তাদের ভাবছি আমার যে পেইড ব্যাচ সেখানে একটা ভালো রকম ডিসকাউন্ট দিয়ে তাদেরকে জয়েন করাবো। যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও তো স্টার বোর্ডে অ্যাপ্লাই করতে পারো। 25 থেকে 30টা প্রশ্ন, যেটা স্যাটারডেতে আমি 9:30টার সময় কালকে লাইভে চলে আসবো। থ্যাংক ইউ প্রত্যেককে।